শুভ সন্ধ্যা। আমি বিশ্বজিৎ মণ্ডল, এসএসসি জিডি কনস্টেবল 2024 ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট র্যাঙ্কার। আচ্ছা, এই চ্যানেলে আমরা প্রধানত কীভাবে বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নেবে সেই বিষয়ে বিভিন্ন টিপস দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা কিছুটা অন্যরকম। আজকের ভিডিওতে আমি প্রধানত আলোচনা করব যে আমি কিভাবে গত 3 বছরে বিভিন্ন ফেলিউরের পর বা অনেক ফেলিউরের পর বা স্ট্রাগল করার পর এই পর্যায়ে পৌঁছেছি। তো সেটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব। দেখো, এই পর্যায়ে পৌঁছানোটা এতটাও কিন্তু সহজ ছিল না আমার কাছে, যেটা তোমরা হয়তো গল্পটা শুনলেই বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা হয়তো অনেকটা বড় হতে পারে, তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের কাছে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে ব্যাপারটা। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, ভিডিওটা শুরু করার সময় চলো আমরা কয়েক বছর পিছিয়ে যাই। আমরা 2016 সালে যাই। 2016 সালে আমি মাধ্যমিক দিয়েছি, 2018 সালে উচ্চ মাধ্যমিক। আচ্ছা, 2016 সালে মাধ্যমিকের আগে আমি কোনো দিনও পড়তে বসিনি। ঠিক আছে, পড়তে বসিনি বলতে বাড়ির চাপে যেটুকু বসতে হতো সেটুকু বসতাম। শুধু বুঝতেই পারছো, তখন তো টেনে টুনে যেমন করে হোক পাস করিয়ে দেয় স্কুল থেকে, তো সেভাবে করে পাস করতাম। তো কীভাবে পড়াশোনাটা শুরু করি? পড়াশোনা শুরু করি আমার যখন তখন যার সাথে আমি মিশতাম, আমার একটা বন্ধু ছিল, যেটা তখন আর কি বেস্ট ফ্রেন্ড। তো তার সাথে আমি বেশি মিশতাম। সে হঠাৎ মাধ্যমিকের সময় ভীষণ পড়াশোনা শুরু করে দেয়। ঠিক আছে, হঠাৎ দিন প্রায় 10-12 ঘন্টা করে পড়তে শুরু করে দেয়। তো তার সাথে তখন আর বেশি মেশা হতো না, কারণ সে বাড়িতে সারাদিন পড়াশোনা করতো। আমারও ইচ্ছা জাগলো যে ঠিক আছে, ওকে যখন পড়ছে তো আমিও পড়ি, কেন পড়বো না। আমি হঠাৎ পড়তে শুরু করি। বাট আমরা অনেকটা তো পিছিয়ে ছিলাম, কারণ তার আগে কোনো সময় পড়াশোনা করিনি, সেই জন্য অনেকটা পিছিয়ে ছিলাম। তখন ততটা কোনো কিছুই জানতাম না। এখনও পর্যন্ত আমাদের সেই ইংলিশের ঘাটতি থেকেই গেছে। ঠিক আছে, বাকিগুলো কভার করলে ইংলিশের ঘাটতিটা থেকেই গেছে। আচ্ছা, তো এই পড়াশোনা করতে করতে ও মানে সেই বন্ধুর মাধ্যমে আমার পড়াশোনাটা শুরু হয়। ঠিক আছে, তো পড়াশোনা করতে করতে আমার কোনো রকম ফার্স্ট ডিভিশন আসে। তো তারপর থেকে সেই যে মাধ্যমিকে যা পড়াশোনা শুরু করি, যা ঘরে ঢুকি, তারপর থেকে আমি পড়াশোনাতে আর কোনো রকম মানে বন্ধ করে নিই পড়াশোনা। সেই থেকে আমি সুমনে চালিয়ে যাই পড়াশোনা। 11 ক্লাস যাই, 11 ক্লাসের পর 12 ক্লাস আসে, 12 ক্লাসে 83% আসে মার্কস। তো মোটামুটির মধ্যে আসে, খারাপ না। কিন্তু আমি সায়েন্স না, আর্টসের স্টুডেন্ট। ঠিক আছে, অনেকে হয়তো ভাবতে পারো যে সায়েন্সের স্টুডেন্ট, না একেবারেই না, আর্টসের স্টুডেন্ট। আচ্ছা, এবার আসি কম্পিটিটিভ এক্সাম নিয়ে। যে কম্পিটিটিভ এক্সামে আমি পড়াশোনা তো ওখান থেকে চালু করেছি, বাট এবার আসি কম্পিটিটিভ এক্সামে আমি কী করতাম, মানে কোথা থেকে পড়াশোনা শুরু করি। আচ্ছা, আমাদের যেই ধরো 2018 সালে ওটা গেল, এবার আমাদের বয়সটা যেই 18-19 পৌঁছেছে, যে এবার আমরা ফর্ম ফিল আপ করবো বা কম্পিটিটিভ এক্সাম নিয়ে শুরু করবো পড়াশোনা, তখন শুরু হয়ে গেল করোনা শুরু হয়ে গেল, পড়াশোনা পুরো বন্ধ। আচ্ছা, কারণ পড়াশোনা বন্ধ বলতে তখন আমরা নতুন নতুন, আর কোনো রকম ফর্ম ফিল আপ নেই। ফর্ম ফিল আপ না করলে প্রথম তো ফর্ম ফিল আপ না করলে অবশ্যই পড়াশোনা শুরু করবো না। তো তখন পড়াশোনা পুরোপুরি বন্ধ, না পড়াশোনা না কিছু, সারাদিন মোবাইল। তারপর ফর্ম ফিল আপ শুরু হয় এসএসসি জিডি কনস্টেবল 2021, আর একটা ছিল 2020 সালের ডব্লিউপি কনস্টেবল। দুটোতে ফর্ম ফিল আপ করি, পড়াশোনা শুরু করি। আমি আগস্টের মনে হয় 2020 আগস্টে মনে হয় 2020 আগস্টে আমি পড়াশোনা শুরু করি। ঠিক আছে, তখন আমার একটা দাদা পড়াতো, তো তার কাছে শুধু পড়তাম। ঠিক আছে, পড়তে পড়তে এমনি ম্যাথগুলো বেসিকগুলোকে আমি বুঝতে পারতাম ভালোভাবে। তো ম্যাথগুলো করতে করতে, আর একটা কথা বলে দিই, মাধ্যমিকে আমার ম্যাথের নম্বর ছিল 52। ঠিক আছে, তো তারপর আমি আবার এখানে ফিরে আসি, যে আমি তখন দাদার কাছে পড়াশোনা শুরু করি। দাদা তখন পড়াতো, তো পড়াতে পড়াতে আমি ম্যাথের বেসিকগুলোকে দাদার কাছ থেকে শিখে নিই। ঠিক আছে, তারপর একটা জায়গায় 2020 সালের ডিসেম্বর মাস থেকে, যে মানে যার কাছে আমি টিউশন নিতাম, যার কাছে আমি পড়তাম প্রধানত, সেই দাদার কাছে পড়া শুরু করি। ঠিক আছে, তো সেই দাদার কাছে পড়তে পড়তে, আমার বাড়ির কাছে সেখানে পড়াতেন। তো সেখানে আমি পড়তে পড়তে আস্তে আস্তে ম্যাথগুলো বেশ ভালোভাবে বুঝতে পারি আর আয়ত্তে নিয়ে আসতে থাকি ধীরে ধীরে। ঠিক আছে, তো প্রথম আমি হয়তো আগের ভিডিওতে এগুলো বলেছি যে আমি প্রথম প্রায় 5-6 ঘন্টা করে, দিনে 5-6 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করতাম। আমার ভীষণ ভালো লাগতো ম্যাথ করতে। ঠিক আছে, মানে যেখান থেকে পেতাম সেখান থেকে ম্যাথগুলোকে কমপ্লিট করতাম। তখন তো চঞ্চল ঘোষ ছিল, চঞ্চল ঘোষটাকে প্র্যাকটিস করতাম। তারপরে তখন আমার কোনো রকম পাস নেওয়া ছিল না। ঠিক আছে, আমি শুধু সেটা আমার কথা চলছে 2020-21 সাল, 2020-21। তারপরে ওভাবে করে চলতে থাকে আমার। আচ্ছা, এইভাবে করে আমি প্রিপারেশান নিতে নিতে একটা পর্যায়ে দেখা যায়, খুব খারাপ পর্যায়ে ছিলাম না, মোটামুটি পর্যায়ে আসি। তারপরে তো আমি বললাম দুটো ফর্ম ফিল আপ করা ছিল, একটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2021, আর একটা হলো ডব্লিউপি কনস্টেবল 2020। হ্যাঁ, 2020 মনে হয়, 2020 বা 22, যাই হোক কিছু একটা হবে, 2020।
তো ওই দুটো ছিল, ওই দুটো ফর্ম ফিল আপ হলো, এদের পরীক্ষা। এবার পরীক্ষাতে জিডি কনস্টেবল যে পরীক্ষাটা, জিডি কনস্টেবল পরীক্ষা যতটা মনে আছে আমার, মনে হয় ডিসেম্বরের 9 তারিখে পড়েছিল এরকম কিছু। তো আমি পরীক্ষা দিতে যাই, তারপরে পরীক্ষাটা দিই। পরীক্ষা প্রথম পরীক্ষা আমার ওটা জীবনের, তো ভালো হয় প্রচণ্ড, ঠিক আছে। প্রচণ্ড ভালো বলতে আমার লিখিত এসেছিল মনে হয় 67 মতো এসেছিলো লিখিত, ঠিক আছে। আমার সব মিলিয়ে 73 নম্বর হয়ে গেছিলো, 73, 2021 সালে, তখন 100-র মধ্যে পরীক্ষা ছিল। আচ্ছা, আসলো। আর আমি ডব্লিউবি কনস্টেবলেও পাস করি এদিক থেকে, ঠিক আছে। তো ডব্লিউবি কনস্টেবলের জন্য আর জিডি কনস্টেবলের জন্য দুটোর জন্য মাঠ প্র্যাকটিস শুরু করি, মাঠ প্র্যাকটিস করি। তো করতে করতে আমার প্রথমে ডব্লিউবি কনস্টেবলে যেটা, সেটা মাঠ হয়, ঠিক আছে, মানে ফিজিক্যাল হয়। ফিজিক্যালে গিয়ে আমি ফিট হয়ে যাই, ঠিক আছে, ফিজিক্যাল পাস করে যাই। পাস করার পর আমি মেনের জন্য প্রিপারেশন ছিল। জানোই তো যে ডব্লিউবি কনস্টেবলের যদি একবার মাঠ হয়ে যায় তাহলে 1 মাস সময় দেয় মেন পরীক্ষার জন্য, খুব জোরে গেলে। তারপরে মেন পরীক্ষার জন্য এদিকে প্রিপারেশান নিই, ওদিকে আমি জিডি কনস্টেবলের ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিই। তো একসাথে দুটো একসাথে চালাতে থাকি। দুটোই একসাথে চালাতে চালাতে আমার কি হয়, আমি না এতে বেশি সময় দিতে পারি না ওতে বেশি সময় দিতে পারি। বেশি রাত জেগে পড়াশোনা করতাম। আর ফিজিক্যালের জন্য যদি বেশি রাত জাগো তাহলে তোমার অবশ্যই খারাপ হবে, মানে তোমার হেলথের পক্ষে খুব খারাপ, তুমি বেশি জোর পাবে না। তো এরকম করতে করতে দুই নৌকায় পা দিতে দিতে কী হয়, আবার তার মধ্যে আমার মাঠ পড়ে যখন ফিজিক্যাল পড়ে 21শে মে, ঠিক আছে। হ্যাঁ, 21শে মে। আর যেটা আমার ফাইনাল পরীক্ষা পড়ে, মানে মেন পরীক্ষা, সেটা পড়ে 22শে মে, মানে পরের দিন। শনিবারে ছিল আমার মাঠ আর রবিবারে ছিল আমার পরীক্ষা, ঠিক আছে। তো কি হয়, আমি সেইবার আমাদের এই এলাকা থেকে কেউ পাস করেনি, ঠিক আছে, জিডি কনস্টেবলে কেউ পাস করেনি। তো আমি আর কল্যাণীতে আমি জানতামও না, কারণ তার আগে কোনোদিন মাঠ হয়নি। তো কল্যাণীতে আমার পড়েছিল কল্যাণীতে আমি জানতাম না যে কীভাবে ফিজিক্যাল হয়, ঠিক আছে। তো আমি রোল নম্বর অনুযায়ী এখন হয়, তখন রোল নম্বর অনুযায়ী ছিল, কল্যাণীতে ক্রমাগত রোল নম্বর অনুযায়ী হয়ে আসছে। তখন আমি জানতাম না, না ইউটিউবতে ততটা প্রচলিত ছিল তখন, ইউটিউবে বেশি ভিডিও ছিল না ওইসব বিষয়ে। তো আমি জানতামই না যে কীভাবে হচ্ছে। আমি জানতাম যে যে আগে লাইন দাঁড়াবে তার আগে হবে। সেভাবে করে আমি অনেকটা রাতে উঠে লাইন দাঁড়াতে যাই, দেখি কেউ লাইনে নেই, কারণ সবাই জানে হয়তো তারা যায়নি। তারা সবাই দেখি ভোর 4টের সময় এসছে, আমি একা দাঁড়িয়ে আছি, ঠিক আছে আমার ফার্স্ট ব্যাচে রান হবে। পরে দেখি ভিতরে ঢুকে, তখন দেখি যে রোল নম্বর অনুযায়ী রান হচ্ছে। তারা একটা মানে ওনারা একটা সিরিয়াল অনুযায়ী ডাকছেন, যা যা হচ্ছে সেই অনুযায়ী। আচ্ছা, মোট 4টে ব্যাচ হলো। 4টে ব্যাচের মধ্যে আমার পড়ে গেল লাস্ট ব্যাচে রান। আচ্ছা, তখন মে মাসের গরম, আর আমি ততটা ভালো প্রিপারেশন ছিল না, কারণ আমি ভালো দৌড়াইনি আগে, তখনই দৌড়ানো শুরু করি। আর আমার পড়েছিল লাস্ট ব্যাচ 9টার পর থেকে রান শুরু হয়, ঠিক আছে, লাস্ট ব্যাচে। ভালোই গরম ছিল তখন, মে মাসের গরম। তো আমি মাঠ ফেল করে যাই, ঠিক আছে, ওখান থেকে অত নম্বর থাকতেও আমি মাঠ ফেল করে যাই। আর জীবনে প্রথমবার, মানে যারা যারা আর কি এখনও ফেল করোনি তারা তো জানবে না, যারা মানে কোনো সময় ফেল করেছো এইসব কম্পিটিটিভ এক্সামে, জীবনে প্রথমবার যখন ফেল করে না, তখন সেটা এত ভালো লাগে, মানে ভালো বলতে বুঝতে পারছো কী লাগে। তো তখন প্রথমবার ফেল করি আমি। তারপরের দিন আমার মেন পরীক্ষা, সেই দিন আমাদের বসিয়ে রেখে দেয়। সেই 9টা মানে 9:30 10টার মধ্যে সব কমপ্লিট করা হয়ে যায়, কিন্তু আমাদের ছাড়ে না, বসিয়ে রেখে দেয় রাত 9টা কি 9:30টার সময়, তখন ছাড়ে। আমরা স্যারদেরকে গিয়ে বলি, স্যার আমাদের পরের দিন এক্সাম আছে, মেন পরীক্ষা। আরও কয়েকজন ফেল করেছিল, ফেল ছেলেদের। তো বলেছিল যে যদি বেশি কিছু করো আমাদের আরও অনেক রাত পর্যন্ত ছাড়বো, তোমরা পৌঁছতে পারবে না, এমনভাবে ছাড়বো, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা কিছু বলিনি। রাত 9টা 9:30টার সময় ওনারা ছেড়েছে, সেদিন বৃষ্টি হচ্ছিল। তো তারপরে আমরা আবার স্টেশনে গিয়ে থেকে পরের দিন এক্সাম দিতে যাই। ধরো আগের দিন এভাবে হয়েছে, রাত জাগা ছিল, অতটা রাতে আমি উঠে তারপরে আবার তার মধ্যে মাঠ ফেল, কীরকম লাগে। আবার জীবনে প্রথম মাঠ ফেল, আবার এত নম্বর আছে, এত কিছুর মধ্যে থেকে মেন পরীক্ষাটাও আমার ভীষণ খারাপ হয়, মানে প্রচণ্ড খারাপ। মাত্র 39 নম্বর আছে, 39। তো ভীষণ পরীক্ষা খারাপ হয়। আচ্ছা, এবার বাড়ি আসি আমি, যখন যাই আমি এক্সাম দিতে, মানে এক্সাম আর মাঠ একসাথে তো চলে যেতে হয়েছিল। যখন যাই তখন হাতে দুটোই ছিল, যে আমি দুটোই হয়তো পেয়ে যেতে পারি। যখন বাড়ি আসলাম তখন আর কিচ্ছু নেই, পুরো শেষ। যে আমাকে আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে, সব কিছু নতুন, ঠিক আছে। জীবনে প্রথম ফেল করলাম দুটোতেই। আমি বুঝতে পেরেছিলাম যে পরীক্ষা খারাপ হয়েছে, আমার হবে না দুটোতেই। ওটাতে তো ফেল করলাম জিডি কনস্টেবল, এটাতেও আমি দেখলাম প্রচণ্ড পরীক্ষা করেছে, আমার হবে না। বাড়ি এসে আমি বললাম আমি আর পড়াশোনা করবো না, আমার দ্বারা হবে না, আমি অন্য কোনো কাজে লেগে যাব। আচ্ছা, বাড়িতে আমাকে বোঝালো যে না, অবশ্যই একদম ছাড়বি না, চালাতে থাক। আচ্ছা, তারপর থেকে আবার প্রিপারেশন শুরু করি নতুন করে। আবার ফের আমি ফর্ম ফিল আপ করি 2022-এর জন্য, 2022 জিডি কনস্টেবলের জন্য। আর একটা কলকাতা পুলিশ ছিল, কলকাতা পুলিশেও ফর্ম ফিল আপ করি, ঠিক আছে, কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করি। আচ্ছা, এবার আসি জিডি কনস্টেবল 2022-এ আমার নম্বর আসে সব কিছু মিলিয়ে 124.5, ঠিক আছে।
124.5। আর কলকাতা পুলিশ প্রিলিমসে নম্বর আসে 81.5, 100-র মধ্যে 81.5, আর এটা 160-এর মধ্যে 124.5। ঠিক আছে, নম্বর আসলো। তো এইভাবে করে তারপরে আমি প্রিপারেশন সমানে চালাতে থাকি, আর এদিকে রানটা আমি ভীষণভাবে প্র্যাকটিস করতে থাকি তখন। ঠিক আছে, আমি সেই যা রান ফেল করেছিলাম তারপর থেকে এখনও আর একটা পরীক্ষাতেও বা একটা মাঠে আমি রান আর ফেল করিনি, শুধুমাত্র হচ্ছে একটাতেই ফেল করেছি, জিডি কনস্টেবল। আমি ডব্লিউবিতে ফেল করেছি বা কেপিতে ফেল করেছি, বাট আমার কোনো দিন একটু দুঃখ যদি বলো, একটু দুঃখ হয়নি, কারণ আমার জীবনে কোনো দিন ইচ্ছাই ছিল না যে আমি রাজ্য পুলিশে কোনো পুলিশে জব করব। আমার ইচ্ছা ছিল যে আমি অবশ্যই জিডি কনস্টেবলের জন্য আমার একদম প্রথম যখন প্রিপারেশন নিই তখন আমার ইচ্ছা ছিল আমি সিআইএসএফের জন্য, সিআইএসএফ আমার প্রচণ্ড ভালো লাগতো, তো সিআইএসএফের জন্য প্র্যাকটিস করতাম। বাট তারপর আসি জিডি কনস্টেবল 2022-এ। জিডি কনস্টেবল 2022-এ বললাম যে এরকম হয়েছে, আমি তারপরে সমান যেদিন মানে আমার যেদিন পরীক্ষা হয়, পরীক্ষা মানে 13ই ফেব্রুয়ারি হয়েছিল জিডি কনস্টেবল 2022, আমার লাস্টের দিন পরীক্ষা হয়। পরীক্ষার পরের দিন শুধুমাত্র আমি গ্যাপ দিই, তারপর থেকে সমানে রান প্র্যাকটিস করতে থাকি, দিন দুবেলা করে রান করেছি। রান প্র্যাকটিস করতে করতে আমি যখন রান হয় আমার তখন 22 মিনিটে মেরে দিই। ঠিক আছে, 22-এর মধ্যে রান প্র্যাকটিস মানে রান আমি কমপ্লিট করে দিই। তারপর কেপিতে মেন পরীক্ষা দিই। আচ্ছা, মেন পরীক্ষার আগে কি হয়, আমি এতে দেখো জিডি কনস্টেবল যেটা, জিডি কনস্টেবল আমি তো আগেও একটা ভিডিও ছিল এরকম যে আমি জিডি কনস্টেবল কী হয় যে আমি রান দিতে যাই, যখন পরীক্ষার সময় বলেছিলাম যে থাম ইমপ্রেশন নাই, তারপর যখন রানের সময় গিয়ে আমার মানে মিসম্যাচ হয়, ভিডিওটা না দেখলে দেখে নিও, দেখবে আছে মিসম্যাচ হয়েছিল। তো মিসম্যাচ হওয়ার ফলে আমি সেটাতে উইথহেল্ড হয়ে যায়। উইথহেল্ড বলতে তখন আমাকে সাসপেক্টেড ক্যান্ডিডেট করে দেয়। তারপর আবার মেডিকেলের সময়ও আবার ফের আমার মিসম্যাচ হয়। ঠিক আছে, আঙুলের চাপটা মিসম্যাচ হয়। তারপরে ফাইনাল মেরিটে গিয়ে আমার সিআইএসএফে তো হয়ে যায়, বাট তার জন্য আমাকে উইথহেল্ড করে দেয় যে মিসম্যাচ হয়েছে, ওই ছেলেটাই সেই ছেলেটা কিনা, অনেক কিছু করে তারপরে ওনারা জয়নিং করান। ঠিক আছে, তো সেই জন্য এখনও পর্যন্ত আমাদের সিআইএসএফে কোনো রকম জয়নিং হয়নি। ওনায় 1 বছর 4 মাস মতো কমপ্লিট হলো, এখনও পর্যন্ত কোনো রকম জয়নিং করায়নি। ঠিক আছে, অন্যান্যদের কোনো রাজ্যে করাচ্ছে, বা আমাদের রাজ্যেও বাকি ফোর্স যেমন সিআরপিএফ কেউ কেউ আছে বা বিএসএফ আছে, এসব আছে, বাট আমাদের এখনও জয়নিং করায়নি। গেল, এবার কেপিতে কীভাবে ফেল করলাম। কেপি প্রিলিমসে বলেছি এত নম্বর ছিল, 81.5 ছিল। তারপর আমি রানও পাস করে যাই। রান পাস করার পর মেন পরীক্ষাতে গিয়ে আমি মেন পরীক্ষাতে গিয়ে আমার একটা নম্বর ছিল, আমি যে নম্বরটা মানে আমি হিসাব করেছিলাম সেই নম্বরটা, আচ্ছা সেই নম্বরটা ভেবেছি যে ওই নম্বরটা হয়েছে। ঠিক আছে, আমি বাড়িতে হিসাব করেছি, সব কিছু দেখে সেই নম্বরটা হয়েছে। আমি তারপর যেদিন রেজাল্ট দেয় দেখলাম ওটা কাট অফ গেছে, তার মানে তার চেয়ে কম কাট অফ গেছিলো। ঠিক আছে, মানে জন্য ইন্টারভিউর জন্য কম কাট অফ গেছে। তো আমি দেখছি ঠিক আছে পাস করে গেছি। তারপরে যে লিস্টটা দেয়, লিস্টে আমার নাম খুঁজে পাচ্ছি না। নাম খুঁজে না পেয়ে তারপর পরে আমার নাম্বার চেক করি, নাম্বার চেক করতে গিয়ে দেখি আমার 3 নম্বর কমে গেছে কোথা থেকে। 3 নম্বর কমে গেছে, আর 0.5-এ আমি বাদ চলে গেছি। ঠিক আছে, 3 নম্বর কমেছে মোটের উপর, আর 0.5 আমি 0.5-এর জন্য বাদ গেছি। আচ্ছা, ওটা তো বাদ চলে গেলাম, আমি এখনও পর্যন্ত একটা ইন্টারভিউ দিইনি, 2টো পরীক্ষা দিয়েছি, চলে গেল। তারপর ওদিক থেকে পড়ে থাকে। তারপর আমি জিডি কনস্টেবলের জন্য আবার ফের ফর্ম ফিল আপ করি, আর ফুড এসআইয়ের জন্য আমার ফর্ম ফিল আপ করা ছিল। ঠিক আছে, ফুড এসআই আমার করেছিলাম মোট 100টার মধ্যে 100টা করেছিলাম, 97টা ঠিক হয়েছিল আর 3টে ভুল হয়েছিল। ঠিক আছে, ফুড এসআই 97টা ঠিক, 3টে ভুল। ফার্স্ট শিফটে পড়েছিল, একদম প্রথম দিনের ফার্স্ট শিফট, ভীষণ সহজ শিফট ছিল, তো সেদিন অত নম্বর হয়ে গেছিলো। অনেকে হয়তো ভাবতে পারে যে কোশ্চেন পেয়েছিলাম, সেরকম কিছু না, হয়তো প্রিপারেশনটা ভালো ছিল আর কোশ্চেনও খুব সহজ এসেছিলো ফার্স্ট শিফটে। আচ্ছা, তারপরে গেল জিডি কনস্টেবল আবার ফের আমি ফর্ম ফিল আপ করি, পড়াশোনাটা আবার ফের চালিয়ে যেতে যেতে আমি পরীক্ষা দিই। পরীক্ষাও এবারও লাস্ট দিন পরীক্ষা পড়েছিল। পরীক্ষার পর আমি দেখি তখন আমি বুঝতে পারিনি যে আমার এতটা নম্বর হয়ে যাবে। বাট পরে আমি দেখতে পাই যখন আর কি আমার আনসার কি দেয়, তখন দেখি যে আমার এত নম্বর হয়েছে। ঠিক আছে, এত নম্বর বলতে আমার 160+ নম্বর তখন আমি ভাবিনি, কারণ আমার তখন নম্বর আসছিল 144.25 মতো আসছিল। ঠিক আছে, 144.25। তারপরে আমি দেখলাম আমার তো এনসিসি আছে, তার মানে এনসিসি থাকলে আরও 8 নম্বর বেশি, তার মানে 152.25, তার মানে আমার আর কয়েক নম্বর বেড়ে হয়তো এসএসএফে হয়ে যাবে ভাবলাম। তারপর দেখলাম ফাইনাল আনসার কি দিল। ফাইনাল আনসার কিতে আবার ফের দেখি যে একটা কোয়েশ্চেন আমার আবার বেড়ে গেছে, মানে একটা কোয়েশ্চেন বেশি ঠিক হয়েছে, 146.5 হয়ে গেছিলো। ঠিক আছে, নম্বর। তো তারপর আবার বিকেলে যখন রেজাল্ট দেয়, রেজাল্টের সময় আমি দেখি যে এসএসএফে কাট অফ গেছে 153.5, তার মানে আমার হবে না এসএসএফে যেভাবে চলছে। পরে যখন স্কোর কার্ড দেওয়ার সময় আমি দেখি যে আমার নর্মালাইজড হয়ে 161.74 নম্বর হয়ে গেছে।
তারপরে দেখি আমার অঙ্কিত স্যারের ভিডিও কল, অঙ্কিত স্যার আমাকে ওখানে মানে দিল্লি নয়ডাতে ডাকে। তারপর তো অনেক কিছু ঘটে যায়, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে প্রচুর। তো শেষ পর্যন্ত একটাই কথা, যে হয়তো অনেকে ফেল করছো বা ফেলিওর হচ্ছ, কোনো সময় হাল ছাড়বে না, ঠিক আছে? আমাদের যখন মেডিকেলে গেছিলাম এবার, মানে 2024-এরটা যখন মেডিকেলে গেছিলাম, আমাদের মানে ফাইনাল যে রেজাল্ট দেবে, রেজাল্টের আগে ওখানকার যে স্যার ছিলেন একটা, মানে স্যারটা আমাকে মানে সবাইকে বললেন একটা কথা রেজাল্ট দেওয়ার আগে, কিন্তু তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমি পাস করে যাব, ঠিক আছে? মেডিকেলে আমি পাস করে যাব বুঝতে পেরেছিলাম আমি, মানে মেডিকেল কমপ্লিট হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি মেডিকেল পাস করে যাব। তো তারপরে স্যার আমাদেরকে একটা কথা বললেন, যে জীবনে যখন তোমার সময় আসবে না, তখন তুমি কিছু না করেও, ঠিক আছে, কিছু না করেও তুমি সেই জিনিসটাকে পেয়ে যাবে। যদি সময় না আসে না, তুমি যত পরিমাণে যতই তুমি খেটে নাও বা যতই তুমি পরিশ্রম করো, তুমি তার ফলাফল হিসাবে ভিতরে ভিতরে পাবে, বাট তুমি উপরে সেটাকে একেবারেই পাবে না। তোমাদের সময় না আসে না, তুমি যত পরিমাণে যতই পড়াশোনা করে নাও, যতই প্রিপারেশন নিয়ে নাও, তোমার চাকরি হবে না। বাট যদি সময় আসে, সময় তো আসবেই, তোমার সময় যখন আসবে তখন ওটাই তোমার কাজে লাগবে। এখন তুমি যে পর্যায়ে আসো না, তখন আরও বেশি বড় পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? তুমি একটা জিনিসই দেখো, আমি যদি 2021 সালে পাস করে যেতাম, আমি যদি জিডি কনস্টেবল যেতাম, ঠিক আছে, আমি সিআই হিসেবেই যেতাম। আমি কিন্তু সিআই হিসেবে আমার ইচ্ছা ছিল, আমি সিআই হিসেবে পেয়েছি আমি সিআই হিসেবে, আমি তো সিআই হিসেবে পাস তো করেছি। বাট এই যে এত কিছু, এই ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট র্যাঙ্কার, আরও কত কি কত সব সবাই চেনা, এত কিছু আমি কোনো দিন পেতাম না, ঠিক আছে? তখন আমিও ভাবতাম যে আমি তো এত পরিমাণে পরিশ্রম করছি, আমি এত এত নম্বর তুলছি, কেন পাচ্ছি না আমি চাকরি? বাট এখন মনে হয় আমার যে অবশ্যই যা হয়েছে ভালোর জন্য হয়েছে, অবশ্যই ভালোর জন্য হয়েছে। তুমি যারা যারা ফেল করছো না, একবার হয়তো ফেল করে গেছো, বা আবার ফের এই যে কদিন পরে তো রেজাল্ট দেবে, যখন ফেল করে যাবে তুমি একবারে মানে মনমরা হয়ে ভেঙে পড়ো না, কোনো সময় ভেঙে পড়ো না। কারণ হয়তো তোমার কোনো ভালোর জন্য এবার হয়তো একটা, অবশ্যই কোনো কোনো কিছু একটা খারাপ পোস্ট হয় না, যেমন ধরো বিএসএফ সিআরপিএফ, এগুলো অবশ্যই খারাপ পোস্ট বলছি না আমি, বাট এগুলোর চেয়ে হয়তো উপরে যেগুলো আছে সেগুলোতে টাকা কম হতে পারে, বাট সুখ শুনেছি যে সুখ আছে বেশি। তো হয়তো বা এবার এতে হয়ে, মানে এবার হয়তো টেনে টুনে এতে হতো, বাট পরের বার হয়তো পরীক্ষা দিয়ে হতে হয়ে গেল, বা আর হয়তো বড় কিছু তুমি করে ফেললে, বা অন্য কোনো একটা বড় পরীক্ষাতে তুমি পাস করে গেলে, হতেই তো পারে। সেই জন্য হয়তো তোমাকে সবসময় পজিটিভ নাও, পড়াশোনাটাকে একেবারে ছেড়ো না। যেভাবেই হোক, আমি যদি সেই সময় পড়াশোনা ছেড়ে দিতাম, আমি এই পর্যায়ে কি কোনো সময় পৌঁছাতাম তুমি বলো? তো কোনো সময় পড়াশোনাটাকে ছেড়ো না, ধরে রাখো, যা হয় ভালোর জন্য, ঠিক আছে? চলো, আর তো বেশি দিন নেই পরীক্ষার তো তোমাদের ডেটও দিয়ে দিয়েছে। তো চলো, জিডি কনস্টেবলের জন্য তোমার প্রিপারেশন নাও। আমি সমস্ত রকম টিপস দিতে থাকবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর শেষে একটাই কথা, পড়াশোনা কোনো সময় ছেড়ো না, ধরে রাখো, হবেই। আজ না হয় কাল হবে, কাল না হোক পরশু হবে, যত দেরিতে হবে তত ভালো কিছু হবে, হবেই হবে, ঠিক আছে? তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত। পড়াশোনা ছাড়বে না।